যাই হোক, আমার পরের বক্তা শুধু প্রাক্তন আমলা বা প্রসার ভারতীর প্রাক্তন ডিরেক্টরই নন, অনেকেরই মনে থাকবে তিনি ছিলেন এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও। তাই আজকের এই সভার বিশেষ বক্তা শ্রী জওহর সরকার। নমস্কার। আমি এদের মধ্যে সবচেয়ে বেশি বয়োজ্যেষ্ঠ, অতএব তার জন্যই বোধহয় আমাকে সবচেয়ে শেষে বলতে দিয়েছে। অনেকক্ষণ ধরে শুনলাম, আমি আর কুণাল আর তিলোত্তমা ছাড়া বাকি সকলেই রাজনৈতিক কর্মী। অতএব কয়েক বছর রাজনীতির কাছাকাছি এসে যেটা বুঝতে পেরেছি যে একটা কথাও বিশ্বাস করার আগে এক গ্লাস জল খেয়ে নিতে হয়। অনেক গরম গরম কথা শুনেছেন, এদের মধ্যে আমাদের বন্ধুরাও আছে। অনেক গরম গরম কথা শুনেছেন, অনেকগুলো ইস্যু একসাথে বলের মতন হাতে খেলা হয়েছে। একদিকে বাঙালি অস্মিতা, একদিকে বাঙালিকে এখানে ওখানে ঠেঙানো হচ্ছে, আর একদিকে অনুপ্রবেশকারী ভারত দখল করে নিয়েছে, এখনই না রুখলে তারা ভারতবর্ষ পুরোপুরি দখল করে নেবে। যেখানে যেখানে আপনার এই আতঙ্কবাদী ধরা পড়েছে তারা সব মুসলমান, আর তারা সব বাংলাদেশ থেকে এসছে। যেখানে ভোটের ইলেকট্রাল রোল, এই স্পেশাল কি বলে ইন্টেন্সিভ রিভিশন যেখানে হচ্ছে, সেখানে সবার নাম কেটে দেওয়া হচ্ছে। এই তো সব মিলিয়ে একটা কিরম যেন ঘোলাটে চিত্র আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আপনাদের ধৈর্যও আছে অনেকক্ষণ। আমি আমার বক্তব্য শুরু করার আগে, আমার কাছে গত দুদিনে 3জন ব্যক্তি দেখা করেছে। এবার 3জন ব্যক্তি, তাদের কথার থেকে আপনারা বুঝে নিন বাংলার কি অবস্থা। প্রথম হলো, আমার সাথে দেখা করেছে কয়েকটি ছেলে। তারা এসে বলল যে আঙ্কেল, আপনি যদি লিখে দেন আমাদের ম্যাড্রাস মেলের টিকিট পাবো না করোমণ্ডল মেলের টিকিট পাবো, আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ শুরু হয়ে গেছে, আমরা যেতে পারছি না। আমি তো শুনে অবাক। বছর 20 আগে আমি যখন শিক্ষা সচিব ছিলাম, আমরা প্রায় বন্ধই করে দিয়েছিলাম অন্য অন্য জায়গায় যাওয়া। অনেক প্রাইভেট কলেজ খোলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে এই স্রোত বন্ধ করা যাচ্ছে না বাংলার থেকে যাওয়ার। শিক্ষিত ছেলেরা পাস করেছে, তারা তারপরে টাকা দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু পাস টাস করছে, কারণ প্রাইভেটে তো অনেক কিছুই হয়, এখানেও হয় ওখানেও হয়, টিকিট পাচ্ছে না। দ্বিতীয়ত, আমার এক ভাইজির মতন মানে বাবা আমাকে খুব ভালোবাসতেন, এসে দেরিতে আসাতে আমি জিজ্ঞেস করলাম দেরি করলি কেন? বলো না কথা, আমাদের অত বড় হাউজিং, মানে এরা প্রাইভেট হাউজিং, বড় মাল্টি স্টোরিডের এই বাড়িগঞ্জে আছে, আমি তো ওখানকার সেক্রেটারি, আমায় জানো জোর করে সেক্রেটারি করে দিয়েছে। কেন? বলে আমি তো সবচেয়ে অল্প বয়স্কা। আলো, তোর তো 50-এর কাছে বয়স হলো। বলে আমি সবচেয়ে অল্প বয়স্কা। কেউ নেই, প্রতিটি বাড়িতে শুধু বুড়ো বুড়ি থাকে। আর এই চিত্র সারা বাংলায় দেখা যাচ্ছে যে কাজের ছেলেরা, যারা কাজ করতে যাচ্ছে ছেলেরা শখ করে বাইরে চলে গেছে, যে মেয়েরা কাজ করতে পারে সবাই এই রাজ্য পরিত্যাগ করে বেরিয়ে গেছে। হ্যাঁ কি না? আপনার বুকে হাত দিয়ে চিন্তা করুন। একদিকে ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য বেরিয়ে যাচ্ছে, প্রেসিডেন্সি আমার কলেজ, তারা এতক্ষণে রেজাল্টও বার করতে পারেনি, অন্য জায়গায় 3 মাস হয়ে গেছে ক্লাস শুরু হয়েছে। যাদবপুর, তারা এখনো ইঞ্জিনিয়ারিংয়ের রেজাল্টই বার করতে পারেনি, ছাত্ররা অন্যান্য জায়গায় ঢুকে গেছে। হচ্ছেটা কি? আমাদের প্রশ্ন হচ্ছেটা কি? সাধারণ মানুষ হিসেবে আমরা বীতশ্রদ্ধ। এর আগেও দেখেছি, এখনো দেখছি, ভবিষ্যতে যারা বলছেন তারা আসবে তাদেরকেও অন্য রূপে দেখেছি। এই অবস্থার মধ্যে যেখানে দেখা যাচ্ছে, সেখানে এই একটা পরিসংখ্যান 2 দিন আগে বেরিয়েছে, গত 14 বছরে 6688টি শিল্প বাংলা পরিত্যাগ করে অন্য রাজ্যে চলে গেছে, পার্লামেন্টে জানানো হয়েছে। 6688, প্রায় 7000 শিল্প। তার মানে এত বড় বড় এই শিল্প মেলা, বিজনেস ইন্ডিয়া, হ্যানা ত্যানা কী সব করা হচ্ছে, যাচ্ছে এটা কোথায়? আমরা তো চোখের সামনে কোনো চাকরির বৃদ্ধি দেখছি না। আর তার জন্যই যে আমি এই সরকারকে সম্পূর্ণ দায়ী করব, এটা ঠিক নয়। কারণ 60-এর দশক থেকে আমরা যখন চাকরিতে ঢুকেছি, আমি 70-এর মাঝামাঝি এসেছি, তখন থেকে দেখছি এক ট্রেন্ড চলছে।
বাংলার অবনতি আজকে চলছে প্রায় 40-50 বছর ধরে, আর তার প্রতিফলন হলো আজকে এমন একটা পর্যায়ে বাঙালি পৌঁছে গেছে যে যেখানে সেখানে যখন তখন তাকে ঠেঙাতে কেউ ভয় পায় না। বাংলাদেশিটি হলো একটি এই এখনকার মতন একটি অজুহাত। আচ্ছা, কত গেছে? এই চিফ মিনিস্টার বললেন কালকে 22 লক্ষ গেছে। 22 লক্ষ গেছে, সংখ্যাগুলো একটু মাথায় রাখুন। তবে কেন আমি খেলাটাতে পরে আসছি। আসলে যেটা হয়েছে, মানুষের মধ্যে যেই উত্তক্ত হয়ে উঠেছে, যে বিতস্রদ্ধ হয়ে উঠেছে, একটা কথা শোনা যাচ্ছে, আর পারি না, নো মোদি নো দিদি, সাধারণ মানুষের গলায় শোনা যাচ্ছে, আর নো মোদি নো দিদি, সব দেখা হয়ে গেছে। একজন 7-7টি এয়ারপোর্ট তার বন্ধুকে বিক্রি করে দিচ্ছে কয়েক হাজার কোটি টাকার লোকসান করে, আরেকজন যা ইচ্ছা করে যাচ্ছে, যেখানে ইচ্ছে থ্রেট কালচার, যেখানে ইচ্ছে করে যাচ্ছে। এর মধ্যে যদি এই অবস্থা চলতো বা চলা যায়, তবে কেউ কোনো কিছু বলতে পারে না। ঠিক এই সময় চলে এলো একটি সুন্দর সোনালি সুযোগ। হঠাৎ কোথার থেকে শুরু হয়ে গেল যে রাতের অন্ধকারে এই 70 বছর পরে বাঙালি কি বলে অনুপ্রবেশ, বাংলাদেশে অনুপ্রবেশকারী ধরা শুরু হলো। পেহেলগামের 6 দিন পর থেকে ওই আমেদাবাদে যত কটি বাঙালি কলোনি ছিল সব কটিকে তুলে, তো লোকগুলোকে তুলে স্টেডিয়ামে সারাদিন দাঁড় করিয়ে রেখে মাত্র 66 জন পেয়েছিল যাদের সন্দেহজনক, বাকি সবাই কয়েকশো বাড়ি ফিরে গেছে। আচ্ছা, এদিকেও হচ্ছে ওদিকেও হচ্ছে, সব কিছু মিলে এখন যেটা দাঁড়িয়েছে, আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশি রোহিঙ্গা সলিউশনটাকে, প্রবলেমটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, অতিরঞ্জিত করা হচ্ছে। এই জন্যই বলছি আমি যে স্ট্যাটিস্টিক্স কি। স্ট্যাটিস্টিক্স হলো, প্রথম কথা, ওরা কোনো উত্তর দিচ্ছে না। আমি নিজে 15 থেকে 20টি প্রশ্ন নিজে করেছি পার্লামেন্টে, কোনো উত্তর পাইনি। আমার মতন অনেকেই করেছে, কোনো উত্তর পাইনি। শেষ উত্তর দিয়েছে 2016-তে, বলেছে 2 কোটি। রিজিজু বলল 2 কোটি। আমরা জিজ্ঞেস করলাম কিসের বেসিসে বলছেন, তা বলবো না, 2 কোটি। আর তারপরে আমি ওখানে মোবাইলটা ফেলে এলাম, সেখানে একটা কোট পড়লাম, এটা আমেরিকান অ্যানালিসিস, যেখানে বলছে দ্য ফিগার ভেরিজ বিটুইন ফিউ মিলিয়ন, ফিউ কথাটা ব্যবহার করছে, মিলিয়ন কয়েক লক্ষ, থেকে 200 মিলিয়ন, 2 কোটি। বাট ফ্যাকচুয়াল অ্যানালিসিস শোজ দ্যাট দ্য নাম্বার ইজ অন আ ডাউনওয়ার্ড স্পাইরাল, বিকজ বাংলাদেশ অলসো হ্যাজ ইটস ওন প্রসপেরিটি। আমি ওর তর্কের মধ্যে ঢুকবো না। আমি 2 কোটি, ওরা বলছে কয়েক লক্ষর মধ্যে সীমিত। আমি যদি ধরে নিই 1 কোটিও যদি তার হয়, সেই 1 কোটি লোকের জন্য সব এত দোষ? পুরোটা একটা খেলা। আর খেলাটা হচ্ছে, এই কথাটি আমাকে শিখিয়েছে আমার আবার পাড়ার একটি ছেলে, আঙ্কেল সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। মানে আমরা ওদিক থেকে বাঙালি খেদাবো, এখানে বাংলার ব্যাপারে না সবাই খুব রেগে যাবে। রেগে গেলেই তখন বলবে তিনি আজকে কোথার থেকে যান, বোলপুর থেকে তিনি শুরু করেছেন, তারপর কালকে চলে যাবেন ঢোলপুর থেকে, সারা বাঙালি জাগিয়ে তুলবেন, একটা বাংলার মধ্যে আক্রোশ তৈরি হবে, আগামী ভোটটা জিতে বেরিয়ে যাবেন। বেচারা আমার বন্ধুরা যারা আছেন এখানে, তারা তাদের মতন আঙুল চুষবেন, তিনি ভোট নিয়ে বেরিয়ে যাবেন। আর বেরোবার পরে যে ফল দিতে হবে সেটা হলো ইন্ডিয়া ব্লকটাকে ভেঙে দেওয়া। ইন্ডিয়া ব্লকের সাথে এমনি তো আপনারা জানেন 24 ঘন্টা খুচুর 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 চলছে, ইন্ডিয়া ব্লকটাকে ভেঙে দিতে পারবে। বাংলার, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তর পার্টির সাথে এরকম একটা সেটিং হয়ে গেছে। সেটিং কথাটি আমি এর আগে শুনিনি। আচ্ছা, যাই হোক, এখন দেখা যাক, এই যে আমি ফিগার নিয়ে বললাম, যদি আমি একটা কথা বলবো, সুমনও বলেছেন, অনেকেই বলেছেন যে পাঞ্জাবে ধরা পড়েছে টেররিস্ট, কেরালায় ধরা পড়েছে টেররিস্ট। আমরা কেউ কিন্তু 1 মিনিটও কোনো টেররিস্ট, কোনো বাংলাদেশি টেররিস্টের সাপোর্টে কথা বলছি না। আমরা শুধু বলছি যে যেভাবে আপনারা সারা ভারতবর্ষে আন্দোলন শুরু করে দেন রাতারাতি, তাতে মাত্র 1500 লোককে বাংলাদেশে ফেরত পাঠাতে পেরেছেন। দ্যাট ইজ অফিসিয়াল ফিগার। 1500 লোককে 4 মাসে ফেরত পাঠাতে পেরেছেন। আইদার ইউ আর ইনএফিশিয়েন্ট অর ইয়োর ফিগারস আর অল রং। যদি এত কোটি হয়, এত লক্ষ হয়, আপনারা দয়া করে আসল ইস্যুতে চলে আসুন। আসল ইস্যু শুধু ওই নয়, আসল ইস্যুর মধ্যে আছে কি বাংলাদেশি কি
অনুপ্রবেশকারী কি শুধু মুসলমান? হিন্দু নেই, মতুয়া নেই। আমি একবারও কিন্তু মতুয়াদের ভাগাতে বলছি না, আমি বলছি মতুয়া নেই, হিন্দু নেই, প্রতি হিন্দু পরিবারে নেই যারা বাংলাদেশ, যারা বাঙাল, তাদের বাড়ি বাংলাদেশ থেকে চলে এসছে ভাইয়েরা বোনেরা, 30-40 বছর আগে, 50 বছর আগে তারা সেটেল করে গেছে। যেখানে আপনি র্যাডক্লিফের মতন এক আমলা, যে বাংলার কোনো মানচিত্র তো বাদ দিন, বাংলার চিত্রও জানেন না, কোন দিক থেকে ম্যাপ ধরতে হবে, তাকে দিয়ে দিয়েছেন তার 16টি আমলাকে নিয়ে রাতের অন্ধকারে বসে রাজভবনের 4টি ঘর দখল করে পেন্সিল দিয়ে লাইন টানা। সেখানে কি হলো? সেখানে হলো কৃষ্ণনগর চলে গেল বাংলাদেশে, ওখানে ফ্ল্যাগ তুলে দিল, মুর্শিদাবাদ চলে আসলো এইদিকে, একবার ওইদিকে চলে যায়, একবার কেটে খুলনাকে ওইদিকে দিয়ে দেওয়া হয়। এরকম করে পুরো জিনিসটাকে একটা কৃত্রিম বর্ডার টানা হয়েছে, যেখানে বর্ডারটি ন্যাচুরাল নয়, যেখানে সীমান্তটি ন্যাচুরাল নয়। আপনি আজকে ইউপির মাঝে কেটে দিন, মেঝে কেটে বলুন ইউপির লোককে যে ওপারটা বিদেশ, দেখি কটা লোক বলবে মেরে রিশতেদার তো ওহা হ্যাঁ, আরে আমার মেয়ের বিয়ে হয়েছে ওদিকে। একটা মানবিকভাবে জিনিসটার দিকে চিন্তা করে দেখুন। আপনারা যখন বলবেন এইসব প্রশ্ন, আপনারা যারা অনেকেই তুলেছেন বেশ গরমভাবে বাংলাদেশি ব্যাপার, আমি বাংলাদেশি অনুপ্রবেশকারী সমর্থন করছি না, আমি খালি বলছি যে সমস্যাটির পরিধিখানে কতখানি। শুধু কি 1 কোটি বাংলাদেশি পরিযায়ী বা আপনার কি বলে, ছাড়পোকা না কি বলেছিল, উই পোকা ধরে নিচ্ছে, 1 কোটি উই পোকার জন্য সারা ভারতবর্ষ নষ্ট হয়ে গেল। বাকি 145 কোটি ভারতবর্ষ নষ্ট হয়ে গেছে 1 কোটি উই পোকার জন্যে। আছে তো, আমি বলছি আছে, তাদের জন্য নষ্ট হয়ে গেল। এবার দেখা যাক ইউএস এর গত বছর আমেরিকাতে, আমেরিকান আইসি তারা তাদের তথ্য অনুযায়ী প্রায় 1 কোটি ভারতীয় নাগরিক বেআইনিভাবে ডাঙ্কি রুট বলে ধরা পড়েছে। আর তাদের মধ্যে অর্ধেক হলো অমিত শাহর ওই উই পোকার রাজ্য থেকে, অর্ধেক হচ্ছে অমিত শাহর গুজরাট উই পোকার রাজ্য, যেখানে বৃষ্টির মতন সব শিল্প নিয়ে যাওয়া হচ্ছে। বৈষম্যর তো একটি সীমা আছে। দেখুন, দুদিকেই এদের এমন একটা অবস্থা, ইমিগ্রেশন, ইলিগাল মাইগ্রেশন ইজ এ ইউনিভার্সাল প্রবলেম। কালকে দেখলাম ওই অর্ধশিক্ষিত প্রমোটার, ওই আমেরিকার যে এখন প্রেসিডেন্ট, একটা অর্ধশিক্ষিত প্রমোটার, তার তো বেশি কিচ্ছু না। আমাদের পাড়ায় পাড়ায় এমন প্রমোটার আছে, হাতটা গুটিয়ে বলে কিছু কাজ থাকলে বলবেন আমাকে। তো এই প্রমোটারটি সেও বলছে তাকিয়ে যে the world must worry, Europe must worry about migration. Migration is the biggest enemy. এইভাবে বলছে। জিনিসটা একটা সর্বব্যাপী আন্তর্জাতিক সমস্যা। আর দ্বিতীয়ত চলে আসা যাক কাজের কথায়, সেটা হচ্ছে যে স্পেশাল ইনভেস্টিগেশন বা ইন্টেন্সিভ রোল যেটা হবে। ইন্টেন্সিভ রোল আমাদেরও করতে হয়েছে। ওই যে সংখ্যা দেওয়া হচ্ছে, এত লোক মারা গেছে, তাদের নাম কাটা গেছে, এত হয়েছে, হতে পারে, হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। লোকে মরে, নাম কাটে না, দুটো জায়গায় গিয়ে চলে যায়, নাম কাটে না, নাম কাটাকাটির মধ্যেই হয়। কিন্তু তার মধ্যে হলো স্বচ্ছতা এবং সততা প্রসেসে। আমি যে প্রথম ইলেকশন সামলালাম, সেই ইলেকশনে প্রথমবার ভদ্রমহিলা দল ছেড়ে এসে একটা নতুন দল করলেন, করে বলেন। তিনি খালি একটাই কথা বলেছিলেন আমাদের, যে আপনি তো ইলেকশন দেখছেন, একটু দেখবেন যেন লোকগুলো ফেয়ার থাকে। ফেয়ার না থাকলে ওনার দল তখন 9টা সিট পেয়ে বেরোয় কী করে? ফেয়ার তো থাকতে হবে। সেখানে আমি বারংবার একটা কথা বলবো, এবার আমার ভয় এই ছেলেগুলো যারা পরপর, ছেলে বলবো না, ঠিক আছে, ভদ্রলোকগুলো যারা পরপর গভর্নর হয়ে যাচ্ছেন, এসব চিফ ইলেকশন কমিশনার হয়ে যাচ্ছেন, এই ভদ্রলোক আমার থেকে প্রায় 14 বছর ছোট হবে, এর ওপর ভরসাটা আমার খুব কম। টু পলিটিসাইজড অ্যান আইএএস অফিসার। এর আগেও একজন এসেছিলেন, এর আগের একজন সুনীল কুমার বলে, সেও আমার সাথে কাজ করেছে। দিস ফেলো হ্যাপেন্স টু বি টু পলিটিসাইজড। না হলে কখনোই এরমভাবে বলতেন না, রাতের অন্ধকারে এনআরসি চালু করার চেষ্টা করতেন না। এনআরসি করা উচিত কি না উচিত আমাদের অন্যভাবে বিচার করব।
আমি চাই প্রত্যেকটি ডাউটফুল সিটিজেনকে একটা অপরচুনিটি দেওয়া হোক, সে তার কাগজ নিয়ে যেখানে হোক প্রমাণ করার চেষ্টা করা উচিত। এই সংশয়, এই ধোঁয়াটা আমাদের কাটিয়ে দেওয়া উচিত, আমি নিজেও চাই। কিন্তু তার মানে রাতের অন্ধকারে ইন্টেন্সিভ রোলের নাম করে এনআরসি চালু করে দেবো, হতে পারে না। আর কে যেন বললেন এদের মধ্যে, ইনি অমিত শাহ ডান হাত ছিলেন। 370 যখন তুলে দেওয়া হলো, পুরো প্ল্যানিং ইনি করেছেন। আমি ওর দাদা অফিসার হিসেবে বলছি, এ ওই টাইপের সোজা অফিসার নয়। অতএব আমাদের দুর্দিন আছে, দুর্দিন আছে। তার মানে এই নয় যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সাঁচিয়ে বলবে বিএলওদের যে দেখে নেব ইলেকশনের পরে। দ্যাট ইজ মিসকন্ডাক্ট, সেটাও আমরা মানব না। দ্য ইলেকশন প্রসেস যদি ফেয়ার হতে হয়, পলিটিক্যাল পার্টিসদের সেইটুকু স্বচ্ছতা, সেইটুকু সততা তাদের বুকে রাখা উচিত। কারণ প্রত্যেকটি লোক জানে আজকে এদিকে, কালকে ওদিকে। আজকে এদিকে আমি যখন এসেছিলাম তখন কংগ্রেসের রমরমা বাজার, কংগ্রেসের মাইক্রোস্কোপ করেও খুঁজে পাওয়া যায় না, টেলিস্কোপ মাইক্রোস্কোপও কোথাও খুঁজে পাওয়া যায় না। পলিটিক্স এটা হবেই, কিন্তু দেয়ার মাস্ট বি সাম মিনিমাম ফেয়ারনেস। সেই মিনিমাম ফেয়ারনেসটা যদি হারিয়ে যায়, আর বাংলার ব্যাপারে আবার ফিরে গিয়ে আমি এক কথা বলবো যে দ্য প্রবলেম ইজ নট পরিযায়ী শ্রমিক, দ্য প্রবলেম ইজ বেঙ্গল ইটসেলফ। যেভাবে বাংলার অবনতি হচ্ছে, যেভাবে অর্থনৈতিক, শিক্ষার ক্ষেত্রে, সব ক্ষেত্রে অবনতি হচ্ছে, সেটাকে যদি রোধ না করা যায়, সেখান থেকে যদি উন্নতি না হওয়া যায়, আজকে 22 লক্ষ পরিযায়ী হয়েছে, তার মধ্যে কতখানি বাংলাদেশি আমি জানি না, কালকে 44 লক্ষ হবে। এ রাজ্যে, যে রাজ্য সারা ভারতবর্ষের সবচেয়ে আগে ছিল, সে রাজ্যকে আমাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের নাগরিকদের সবার হাতে। রাজনৈতিক দলের দিকে বেশিক্ষণ চাইবেন না। নমস্কার।